ফলো করে। আমি আপনাদেরও বলি সবাইকে, আমরা এটাকে পুলিশকে মন্দিরের ঘন্টার মতো ভাবি। যে পুজো দেয় সেও ঘন্টা দাঁড়ায় একবার, যে পুজো দেয় না মন্দিরে গেলে একবার ঘুরিয়ে দেয়। তো বিরোধীরাও পুলিশের সমালোচনা করছি, শাসকও পুলিশের সমালোচনা করে, বেচারীরা যাবে কোথায়? এখানে যারা পুলিশরা আছে জিজ্ঞাসা করুন কতক্ষণ ডিউটি দিচ্ছে। 8 ঘন্টার কি নিচে কেউ নেই, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি দিচ্ছে। আর তো ওনারা তো আমাদের ফ্যামিলি, ওয়ান অফ দ্য পার্ট অফ আওয়ার সোসাইটি। আমাদের সোসাইটির বাইরে তো পুলিশ নয়, বরঞ্চ আমাদেরকে আওয়াজ তুলতে হবে। পুলিশের যে 1.5 লক্ষ ভ্যাকান্সি আছে সেটা রাজ্য সরকারকে দ্রুত পূরণ করতে হবে। ওই 1.5 লক্ষ ভ্যাকান্সির মধ্যে আমার হিন্দু বাড়ির ছেলেটাও পড়বে, আমার মুসলমান বাড়ির ছেলেটাও চাকরি পাবে, আমার দলিত চাকরি পাবে, আমার আদিবাসীও চাকরি পাবে, আমার বাংলার জনগণ চাকরি পাবে, এবং আমার পুলিশের চাপ কমবে। এটা পুলিশের জন্য। হ্যাঁ, যে পুলিশ আইন বহির্ভূত কাজ করে আমি তার স্টেজে সমালোচনা করি না, তার সাথে লড়াই আমরা আইনি ভাবে লড়ে নিই। তো ওনাদের কাছে ডাইরেকশন নাই, রাস্তা বন্ধ করতে হবে কি করতে হবে না, ওরা কি করবে? হ্যাঁ, যারা আছে, যারা টপে বসে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে বলুন, আমি তাদেরকে চোর ডাকাতে বলি। একটা এসডিপিওর সাথে আমার বিতর্ক হচ্ছিল, তাকে আমি দালাল বলেছিলাম। ও দালাল, ওকে দালাল বলেছে। আমি কোনোদিন কনস্টেবল, এসআই, এএসআই তাদেরকে কিছুই আমি বলি না কোনোদিন, কারণ এরাদের কিছু করার নেই। তো এরা তো এই পুলিশ সম্পর্কে আমাদের ধারণা চেঞ্জ করতে হবে। পুলিশ মানেই শাসকের এ ধরনের ব্যাপার নয়, কিন্তু এটা করতে চলছে, এটা অন্যায় হচ্ছে। যে শাসকে থাকবে পুলিশ তাকে কন্ট্রোল করবে, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করার জন্য তো রাজনীতিতে আমাদের আসা। কি দরকার ছিল রাজনীতিতে আসতে? আমার ব্যক্তিগত বলছি, এই অন্যায়ের অপশাসনের অবসান ঘটানোর জন্য স্বতন্ত্রভাবে পুলিশকে দিয়ে পুলিশের কাজ করতে দিতে হবে। আমার বিশ্বাস, আমাদের রাজ্যের পুলিশকে যদি স্বতন্ত্রভাবে কাজ করতে দেওয়া হয়, ফ্রি হ্যান্ড ছেড়ে দেওয়া হয়, ওভারনাইট পশ্চিম বাংলার 50% ক্রাইম কিনা বন্ধ করে দিতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই কে ক্রাইম করছে আমরা ওরা তার মধ্যে দেখছে, ফলে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আমি আর কয়েকটা কথা বলে আপনাদের এখান থেকে আমি বিদায় নেব। একটা কথা আপনারা দেখেছেন এখন, আচ্ছা ওয়াকার বিল নিয়ে কেউ কি আপনারা শুনতে চান? আমি 2 থেকে 3 মিনিট বলবো। কারা শুনতে চান একটা হাত তুলুন তো। ওয়াকাফ নিয়ে শুনতে চান? ওয়াকাফ বিল নিয়ে একটা দুটো কমিউনিটির মধ্যে কিন্তু একটা টেনশন তৈরি করার চেষ্টা বিজেপি করছে। বিজেপির আর কোনো ইস্যু নয়, বিজেপির বাংলাতে দেশে কোনো ইস্যু নাই, ঠিক তৃণমূলের যেমন ইস্যু নাই। তৃণমূল কি আপনাকে কি বলে ভোটটা চাইবে? কোনো অপশন এদের নাই। এরা এমন কাজ কিছু করেনি যে এইটার জন্য আমাকে ভোট দাও। মুসলিম মহল্লা থেকে তৃণমূল বলবে বিজেপি চলে আসবে, ওকে আটকানোর জন্য ভোটটা দাও। আর হিন্দু মহল্লাতে গিয়ে বিজেপি বলবে মুসলমান সব দখল করে নেবে, ভোটটা আমাকে দাও। এই দুটো দলের এর বাইরে কিছু ইস্যু আছে? অর্থনীতিতে শেষ। আপনার এখানে হিন্দু মুসলমান যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা বলুন, আপনারা আজ থেকে 3 বছর 4 বছর আগে যে টাকা ইনকাম করতেন একটা দিনে, আজকে বলুন সে টাকা ইনকাম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। আমি আজমির শরীফ যাচ্ছিলাম, এতে জয়পুর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বুক করে যাচ্ছি, কোথায়? আজমিরে যাব। আমি মাস্ক পরেছিলাম, তখন এর সময় ছিল আপনার কোভিড এর, ওই সময় মাস্ক পরতে হবে, ফলে আমার দাঁড়িয়ে টুপি পরেছিলাম। তো ড্রাইভারের সাথে কথা হচ্ছে, সে ড্রাইভার ধাঁচিয়ে উড়িয়ে দিচ্ছিল। আমার কৌতূহল ওষুধে জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? উনি ওনার নাম বললো, নাম শুনে বুঝতে পারলাম উনি মুসলিম ধর্মের অনুসারী নয়। একটা টেন্ডেন্সি আছে চালু করে দেয়, মানে বিজেপির বিরোধিতা মুসলমান করবে, এমন একটা ব্যাপার থাকে। আমি ভাবছিলাম সেটা থেকে করছে নাকি। তো আমি তারপরে জিজ্ঞাসা করলাম, আপনি এত বিজেপির বিরোধিতা করছেন কেন? আমি জিজ্ঞাসা করলাম, আমি তো গাড়িতে একা আছি, আপনি এত বিরোধিতা করছেন কেন? বলছে আমরাও ঝোঁকে পড়ে ভোট দিয়েছিলাম দেশে বিজেপি সরকার আসবে। একটা সময় ছিল বেলা 10টায় বারোতাম, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতাম, ট্যাক্সি চালাতাম। তখন আমাদের ইনকাম দিনে 1-1.5-2 হাজার টাকার উপরে হয়ে যেত। এখন সকাল 6টায় বার হচ্ছি, আর আমি তখন গাড়িতে যাচ্ছি, যখন আমি আজমির শরীফে দিতে যাচ্ছি তখন সন্ধ্যার সময়। ভালো করে বুঝুন,
বলছে আপনাকে ছেড়ে আবার আমি ফিরে আসবো, তো রাত 11টা-12টা বাজবে, 1-1.5 মানে লাভের অংশে 1-1.5 পৌঁছাবে না। ভাবতে পেরেছেন? তো এত রেগে আছে। আমি বললাম আপনি একা এই বিজেপির বিরুদ্ধে বলে পারবেন বিজেপিকে হারাতে? বললো যে ভুল আমি করেছি, যদি এই ভুল না আমি শুধরাই, তাহলে আমার পরের প্রজন্ম এসে আমাকে গালি দেবে। আমি বললাম তাহলে কিভাবে শুধরাচ্ছেন আপনি? বলছে আমি একা মানুষ, আমি 10টা লোককেও যদি এই বিজেপির নোংরামিটা জানাতে পারি, তাহলে জানবো ওই সময় 2000টা মানুষকে বুঝিয়েছি, সেই পাপটা আমি প্রায়শ্চিত্ত হব। তাহলে একা মানুষ, ট্রাক্সের ড্রাইভার, সে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তার জায়গা থেকে করছে। আমি আপনাদের বলার কারণ এটাই, এই রাজ্যে তৃণমূল, দেশে বিজেপি জনগণের এরা পক্ষ নেয় না, এরা জনগণের জন্য ভাবে না, এরা শুধুমাত্র শিল্পপতি, পুঁজিপতি, কর্পোরেটদের কথা ভাবে, এর বাইরে একটুও চলে না। যদি এর বাইরে এরা চলতো, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, পেছনেই দেখছিলাম আলু বিক্রি হচ্ছে, একটু যে দামটা জিজ্ঞাসা করে আসুন, জিজ্ঞাসা করো, প্রমাণ হয়ে যাবে। এই দামটা কমানোর জন্য লড়াই করে না। এই যিনি আলু বিক্রি করছে, ইনার কিন্তু দোষ নয়, ইনার আপনার চাপাচাপি যেন কেউ করবেন না, কারণ ইনার যেখান থেকে মালটা নিচ্ছে, সেই দালাল ভুইপর যাদেরকে তৃণমূল কন্ট্রোল করছে আমাদের রাজ্যে, তারা দাম বাড়াচ্ছে বলে এদেরকে দামে কিনে দামে বিক্রি করতে হচ্ছে, এদের দোষ নয়। তা আমাদের লড়াইটা কোথায়? ওই সমস্ত দালাল ভুইপরদের হাত থেকে, সমাজ ব্যবস্থাটাকে কেড়ে নিয়ে আবার কৃষকদের হাতে তুলে দেওয়া। দুটো পয়সা যদি লাভ করতে হয়, আমার কৃষক ভাইরা লাভ করবে, ফুটপাতে যারা বিক্রি করছে সেই ভাইরা লাভ করবে, তার লড়াই আমরা করছি। এই লড়াই যখন করতে যাচ্ছি, কোন জায়গায় গিয়ে মুসলমানদের পার্টি হয়ে যাচ্ছে আইএসএফ, তো কোন জায়গায় গিয়ে বিজেপি দালাল হয়ে যাচ্ছে। আপনারা একটু চোখ কান খুলে রাখুন, কে বিজেপি দালাল আর কে মুসলমানদের দল আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর কারা প্রকৃতপক্ষে মানুষের জন্য কথা বলতে চাইছে, সেটাও পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আইএসএফ এখানে প্রোগ্রাম করলে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? ডেমোক্রেসি, গণতন্ত্র, সংবিধানের 326 ধারায় বলা আছে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় নাগরিক ভোটদানের পূর্ণ স্বাধীনতা আছে। আমি মানুষের কাছে গিয়ে বলবো, দাদা আমাদেরকে ভোটটা দিন, এই ওয়ার্ডে আমাদেরকে জেতান, আমরা আপনাদের বেটার সার্ভিস প্রোভাইড করবো। তৃণমূল তৃণমূলের মতো বলবে, বিজেপি বিজেপির মতো বলবে, আরো যে সমস্ত রাজনৈতিক দলের আছে তারা তাদের মতো ভাবে বলবে। জনগণ যাকে চাইবে সে জিতবে, তাই তো? কিন্তু তাহলে আইএসএফ এখানে প্রোগ্রাম করলে অসুবিধে কেন? আইএসএফ প্রোগ্রাম করলে এই জন্যই অসুবিধে, আইএসএফ এসে মানুষের আসল মুদ্রা নিয়ে কথা বলে, আসল ইস্যু নিয়ে কথা বলে। এই জন্য এরা কি করছে? আইএসএফ কে আসতে দেওয়া যাবে না। যদিও না আটকাতে পারে, বিভিন্ন ভাবে শুনছি কখনো মাইকের তার কেটে দিয়ে আর একটা কাছে হ্যালো, এখন এই সময়টা চলছে, দেখবেন হিন্দু আর মুসলিম এর মধ্যে লাগিয়ে রাখো, কাজ হয়ে যাবে। आप हिंदू हो, आप पूछोगे मुझे भूख लगी है खाना दो, किन से पूछोगे? सरकार से। ये हमारा राइट है। तो सरकार क्या बोल रहे हो? देखो ना, हम राम मंदिर बना दिया। आप बोलोगे मेरा तबीयत अच्छा नहीं है, मुझे हेल्थ सपोर्ट चाहिए, मेडिकल सपोर्ट चाहिए, तो बोलेंगे कि जगन्नाथ मंदिर बना दिया हम दीघा में। आप पूछोगे हिंदी स्कूल में टीचर क्यों नहीं है? आप पूछोगे उर्दू स्कूल में, उर्दू मीडियम स्कूल में टीचर क्यों नहीं है? आपको बोलेगा इमाम भत्ता दे रहे हैं। आप जब पूछोगे कि देश का जो फाइनेंशियल कंडीशन डे बाय डे पीछे जा रहे हैं, आपको बोलोगे देखो संभाल में मस्जिद को हम तोड़ने जा रहे हैं। मतलब आपका माइंड को ये लोग डाइवर्ट कर रहे हैं। जब आप मुद्दे की बात कर रहे हो,
जब इनके ऊपर आप क्वेश्चन कर रहे हो उस वक्त आप क्या बोलोगे? ये लोग क्या बोलते हैं? देखो यूपी में एक माइक में अजान देने के लिए हम इमाम साहब को पकड़ के थाने में बैठ करके 2 लाख रुपया फाइन मार दिया, ये तो हम अच्छा काम किए हैं। कुछ हिंदू भाई बोलेगा अरे सही किए हैं, लेकिन इन लोगों का मुद्दा क्या है? ये लोग बोल रहे हैं कि हम हर आदमी को राशन देंगे, लेकिन आप देखो भूखा का जो ये हंगर इंडेक्स देखो, वो आउट ऑफ 127 पूरा वर्ल्ड में 127 देश को लेके एक सर्वे हुआ है। वहां पे हमारा देश हिंदुस्तान, जिस देश का आबादी अभी सबसे ज्यादा है, जिस देश का संविधान पूरा वर्ल्ड का सबसे बड़ा संविधान है, हम फख्र के साथ बोलते हैं, गर्व के साथ बोलते हैं, लेकिन दुख की बात है जिस संविधान में आपको आपका खाने का राइट दिया है, उस देश में भूखा के जो भूखा है, जो खुदा जिसके खुदा है, इस लिस्ट में 127 देश के अंदर 105 नंबर पे है। अब सोचो, इस मुद्दा को जब आप बोलेंगे, इसके बारे में जब आप पूछना चाहोगे, तो आपको बोलेगा तुम हिंदू हो? बोले हाँ हिंदू हूं मैं, मुझे भूख लगी है। बोले तुम चुप रहो बेटा, संभाल का मस्जिद को हम तोड़ने जा रही है। माइंड को डाइवर्ट कर रहे हैं। अब मुसलमानों बंगाल में आप पूछोगे, दीदी के चीफ मिनिस्टर को पूछोगे तो जहां मैं भूखा हूं, मुझे खाना चाहिए, उर्दू मीडियम स्कूल में टीचर क्यों नहीं है? आपको क्या बोलेंगे? बीजेपी आ जाएगा, चुप रहो। ये चल रहा है अभी অর্থনীতির অবস্থা কি বাংলা কি দেশে শেষ হয়ে গেছে, ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাকে আমাকে মন্দির মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে। গত পরশুদিন শুক্রবারে একটা মসজিদে আজান দিচ্ছিল মাইকে, উত্তরপ্রদেশ পুলিশ এসে যে আজান দিয়েছে তাকে ছেড়ে ইমাম সাহেবকে তুলে নিয়ে গেল, 2 লক্ষ টাকা জরিমানা করে ছেড়েছে। ভাই আমরা কেউ আনপাড় গামার করে আনপাড় করে রাখতে চাইলেও সৃষ্টিকর্তা যথেষ্ট জ্ঞান দিয়েছে। আপনি বলুন, এখানেও তো মসজিদে আজান হলো, 60 ডেসিবেলের বেশি আওয়াজ হয়েছে। ভারতবর্ষের কোন মসজিদে কেউ দেখাতে পারবে না লাউড স্পিকার, যে লাউড স্পিকারের শব্দ দূষণ হবে। যে মাত্রা দেওয়া আছে শব্দ দূষণে, যে মাত্রা দেওয়া আছে তার বাইরে যাবে, কিন্তু ইচ্ছা করে কেন করছে? কেন খাজা বাবার মাজার শরীফের নিচে এরা মন্দির খুঁজতে যাচ্ছে? এদের মুদ্রা আর কিছু নয়, এদের আর কিছু ইস্যু নয়। হিন্দু ভাইরা এদেরকে প্রত্যাখ্যান করছে, হিন্দু ভাইরা এই বিজেপিকে আর ভোট দেবে না, এদেরকে হারাবে বলে প্রস্তুতি নিচ্ছে। তখন হিন্দু ভাইদের ভোটকে কনসলিডেট করার জন্য, এক করার জন্য খাজা বাবার মাজারের নিচে নাকি মন্দির পাওয়া যাবে খুঁজলে, আর ওই মসজিদে আজান দিলে 2 লক্ষ টাকা ফাইন হবে। এটা একটা আমাদের মধ্যে এই হিংসার বাতাবরণ আনতে চাইছে। আপনি কোশ্চেন করবেন, বেকারত্ব শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এখানে যারা আছেন যুব সমাজের মানুষ, যারা যুব সমাজ আছেন বা যারা বয়স্করা আছেন, আপনারা বলুন, বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে আছে, স্টেজে আছে, আপনারা বলুন, আপনারা যেই ধর্মের রিলিজিয়াস প্র্যাকটিস করুন না কেন, আমি প্রত্যেককে রেসপেক্ট করি, এটা আমার ধর্মীয় শিক্ষা, আমি কোনোদিন তার বিরোধী করতে পারবো না। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, আপনার বাড়ির ছেলে মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে না চাকরি করছে? দেখা যাবে। যে বিজেপিকে ভোট দিয়েছে তার বাড়ির ছেলেটাও চাকরি পাচ্ছে না, যে তৃণমূলকে ভোট দিয়েছে তার বাড়ির ছেলেটাও চাকরি পাচ্ছে না। এই চাকরির প্রশ্ন যখন আপনি তুলতে চাইছেন, তখন রাম মন্দির, বাবরি মসজিদ ইস্যু আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। এই চাকরির প্রশ্ন যখন আপনি তুলতে চাইছেন, তখন ইমাম ভাতা, পুরোহিত ভাতা আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই সময় এসেছে, এরা চাইছে বিজেপি তৃণমূল একদম এদের প্ল্যান হচ্ছে হিন্দু মুসলমানকে আলাদা করে রাখবো। যত হিন্দু মুসলমানকে আলাদা করবো, এরা ঐক্যবদ্ধ হবে, একসাথে লড়াইরা করতে পারবে না, অধিকার নিয়ে এরা কথা বলবে না। ঠিক যেভাবে একটা সময় ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের যোদ্ধারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ফ্রিডম ফাইটাররা লড়াই করতে নেমেছিল,
এনফিল্ড রাইফেলের একটা কি হয়েছিল, ওই কার্তুজে নাকি গরু আর শুকরের চর্বি লাগানো আছে, ফলে আমাদের দাঁতে কেটে ওই এতে দিতে, মুসলমান হলে শুকরের চর্বি আছে, হিন্দু ভাই হলে গরুর চর্বি আছে, লাগাবে না, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবে না। আমাদের মধ্যে গাদ্দাররা ঢুকিয়ে দিয়েছিল, আমাদের মধ্যে এরকম হয়েছিল। তো এটাও এখন আসছে, হিন্দু মুসলমানকে আলাদা করে রাখতে পারলেই তৃণমূলের লাভ, বিজেপিরও লাভ। আর আমরা হিন্দু মুসলমান যত আলাদা হব তত আমরা ক্রমশ পিছিয়ে যাব। তার প্রমাণ আমি আপনাদের দিয়ে যাচ্ছি, যদি আপনি খাতায় কলমে মিলিয়ে নেবেন। আপনাদের এখানে উর্দু মিডিয়াম স্কুল আছে? হ্যাঁ, উর্দু মিডিয়াম স্কুল কোথায় আছে? আচ্ছা, হিন্দি মিডিয়াম স্কুল আছে? দুটো স্কুলে চলে যাবেন, ছাত্র সংখ্যা দেখবেন আর টিচারের সংখ্যা দেখবেন। যদি আমি মিথ্যে কথা বলি তাহলে আমি আর এখানে কোনো দিনের জন্য আপনাদের কাছে আসবো না। খোঁজ নিয়ে দেখা যাবে 100, 150, 200, 300 বাচ্চা উর্দু মিডিয়াম স্কুল বা হিন্দু মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে,